টিভি9 বাংলায় স্বাগত। ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে শুভজিৎ। 9 আগস্ট যখন পানিহাটিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গিয়েছিলেন, পরিষ্কার করে বলেছিলেন যে নতুন করে তদন্ত হবে, বিশেষ করে দেহ সৎকারে কারা মদত দিয়েছিল সেই বিষয়টার দিকে কড়া ব্যবস্থা নেওয়া হবে, কড়া নজর দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তিলোত্তমা কাণ্ডে এবার নতুন এফআইআর দায়ের হলো। নির্দেশের পর নতুন এফআইআর দায়ের প্রাক্তন বিধায়ক, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ সহ মোট 3 জনের মামলা দায়ের হয়েছে। আমাদের সঙ্গেও সুপ্রিয়র সঙ্গে কথা বলতে হবে এবং তার পাশাপাশি অনন্তও রয়েছে পানিহাটি থেকে। তবে সুপ্রিয়, সবার প্রথমে জানতে চাইবো যে নির্মল ঘোষ সহ যে 3 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, এফআইআর দায়ের হয়েছে, ঠিক কোন পরিপ্রেক্ষিতে, সেই কি দেহ সৎকারের বিষয়টা কি এখানে মূল অন্তর্ভুক্ত করা হয়েছে? দেখো, মূলত তিলোত্তমার বাবা তিনি লিখিতভাবে একটি অভিযোগ ইতিমধ্যেই দায়ের করেছেন গতকাল, যেটা আমরা জানতে পারছি, এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু ফর্দা থানার পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। এবং সেক্ষেত্রে এই যে অভিযোগ তিলোত্তমার বাবার বা পরিবারের তরফ থেকে করা হয়েছে, সেক্ষেত্রে 3 জনের নাম রয়েছে, প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ সহ আরও 2 জন, সব মিলিয়ে 3 জনের নামে লিখিত অভিযোগ করেছেন। আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই এফআইআর। আর তোমার নিশ্চয়ই মনে আছে, ইতিপূর্বে যখন এই আরজি করের যে খুন ও ধর্ষণের ঘটনার তদন্তভার সিবিআই নিয়েছিল, তার পরবর্তীতেও কিন্তু এই নির্মল ঘোষকে তদন্তকারীরা তখন জেকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। তার ভূমিকা নিয়েও বিভিন্ন প্রশ্নচিহ্ন রয়েছে। এমনকি ঘটনার পর, এই যে দেহ উদ্ধারের পর তার যে দেহের সৎকার হয়েছিল, সেই সৎকারের ক্ষেত্রে তড়িঘড়ি সেই সৎকার করা হয়েছিল, এমনকি পরিবারের অনুমতি নেওয়ার ক্ষেত্রেও বেশ কিছু প্রশ্নচিহ্ন রয়েছে। সব মিলিয়ে কিন্তু এবার এই যে লিখিত অভিযোগ দায়ের হলো, তার পরিপ্রেক্ষিতে এবার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ সহ আরও যে 2 জন, সব মিলিয়ে 3 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের। এবং সেক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি যে ভয় দেখানো, অবৈধভাবে আটকে রাখা, অপরাধমূলক ষড়যন্ত্র, এমনকি তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা রয়েছে এই প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ সহ যাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, 9 আগস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিলোত্তমাকে স্মরণ করার পর কি বলেছিলেন একবার শোনাবো আপনাদেরকে। সিগনেচার করতে হয় বাড়ির লোককে, এনি ক্লোজ রিলেটিভ, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন এই কাণ্ড করেছে। সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. আমার যা করার আছে করব। অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। কয়েকটা দিন যাচ্ছে আর সময় বাড়ছে, এই পর্যন্তই হচ্ছে। আশা জাগছে, আশা তো আছেই, বিচার পাওয়া যাবে এটা আশা করছি। বিচার সহজও হবে পাওয়া, বিচার তো পাওয়া যায়, আদালত দেবে বিচার, মেইনলি সহজ হবে বিচারটা পাওয়া। সরকার সহযোগিতা পেলে বিচারটা পাওয়া সহজ। এই নতুন সরকার আমাদের সম্পূর্ণ সহযোগিতা করছে এবং বিচার আমরা পাবো। আর এই মুহূর্তে আরো একটা বড় খবর, তিলোত্তমা কেন্দ্রিক ব্রেক করছি আমরা। তিলোত্তমার মৃতদেহ তড়িঘড়ি দাহ করতে মা বাবাকে হুমকি দেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। তিলোত্তমার মৃতদেহ তড়িঘড়ি দাহ করতে মা বাবাকে হুমকি দেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। খড়দা থানায় চাঞ্চল্যকর অভিযোগ তিলোত্তমার বাবার। টিভি9 বাংলার হাতে অভিযোগপত্রের সেই কপি, আপনাদেরকে সেই কপি আমরা দেখাবো এক্সক্লুসিভ। তিলোত্তমার মৃতদেহ তড়িঘড়ি দাহ করতে মা বাবাকে সেদিন হুমকি দেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। খড়দা থানায় এমনই চাঞ্চল্যকর অভিযোগ তিলোত্তমার বাবার। টিভি9 বাংলার হাতে অভিযোগপত্রের সেই কপি, যে কপি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। নামগুলো দেখুন, নির্মল ঘোষ 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে, পরপর প্রাক্তন কাউন্সিলর, তার নামও রয়েছে সঞ্জীব মুখার্জি এবং দলের অন্যান্য কর্মীরা। এই অভিযোগপত্রে আর কি লেখা আছে? তন্ময় প্রামাণিক। তন্ময়, দেখো, আমরা এটাই কিন্তু সেই একেবারে 2024 সালে যখন তিলোত্তমা ঘটনা ঘটেছিল, ভোলানাথ পাত্র পানিহাটি শ্মশান ঘাটের যিনি ম্যানেজার ছিলেন, সেই ভোলানাথ পাত্রর আমরা এক্সক্লুসিভ ইন্টারভিউ টিভি9 বাংলা প্রথম প্রকাশ এনেছিলাম। ভয়ঙ্কর অভিযোগ করেছিলেন ভোলানাথ পাত্র
তিনি যখন ওই পানিহাটির শ্মশানের যে অফিস রুম সেখানে বসেছিলেন, প্রথম পুলিশ থেকে এসে তাকে বলা হয় যা যা বলা হবে সবটা শুনতে হবে, আমরা এখনই এই দেহটা পোড়াতে চাই, দাহ করতে হবে। তখন এই ভোলানাথ পাত্র, সেই এক্সক্লুসিভ ইন্টারভিউ আমাদের কাছে আছে, তিনি বলেছিলেন যে এখনো দুটি দেহ রয়েছে লাইনে, তারপর তৃতীয় দেহ এটা হিসেবে আমরা ভিআইপি ভাবে সেটাকে দাহ করতে দেব। এমন গুরুতর অভিযোগ তিলোত্তমার বাবা মাই তুলেছিলেন। আর এখন তিলোত্তমার বাবা মা এবার কিন্তু একেবারে লিখিত নাম ধরে নির্মল ঘোষ, কারণ এই নির্মল ঘোষের ছবিও আমাদের টিভি 9 বাংলার হাতে আছে, তিনি কোমরে হাত দিয়ে ওই শ্মশান ঘাট তিনি নিয়ন্ত্রণ করছিলেন। চারিদিক পুলিশ, এলাকাতে তৃণমূলের কর্মী এবং পুলিশ, অর্থাৎ তিলোত্তমার বাড়ি এবং তিলোত্তমার যেখানে দাহ করা হয়েছিল সেই শ্মশান, যেভাবে হোক দেহটি তড়িঘড়ি পুড়িয়ে ফেলতে হবে, সেই টার্গেট নিয়ে সেদিন দেহ পুড়িয়ে ফেলা হয়েছিল। পরে বুঝতে পেরেছিলেন তিলোত্তমার বাবা মা, যে কারণে এখনো তারা সেটার প্রতিবাদ করছেন এবং লিখিত পড়লো তৃণমূল কংগ্রেসের যে এমএলএ নির্মল ঘোষ, তিনি এই সঞ্জীব এবং সোমনাথ এই তিনজনের নামে লিখিত অভিযোগ করলো এবং মুখ্যমন্ত্রী তো বলেছেন, তুমি শুনলে, যে তিনি কড়া ব্যবস্থা নেবেন। এবার দেখার রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসন কি করে। সঙ্গে থাকো, অভিযোগপত্রে তিলোত্তমার বাবা তিনি লিখেছেন মেয়ের মৃত্যুর পর করা ময়না তদন্তের প্রক্রিয়া নিয়ে তার সন্দেহ আছে। ময়না তদন্তের পর পরিবারের কাছে দেহ হস্তান্তর না করে 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে গ্রিন করিডোর করে মৃতদেহ নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ঠিক সেই সময় পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ, সোমনাথ দে, প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জি এবং তাদের দলের অন্যান্য কর্মীরা জোর করে বাড়িতে ঢুকে মৃতদেহ শ্মশানে নিয়ে গিয়ে দাহ করার জন্য হুমকি দেন। ভয়ঙ্কর অভিযোগ তন্ময়। আমি একটু তন্ময়ের সঙ্গে কথা বলবো। তন্ময়, সত্যি তো এই বিষয়টা প্রথম থেকেই আলোচ্য যে কেন তড়িঘড়ি দেহ সৎকার হলো, এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে সৎকারের কাগজপত্র হয় তার বাড়ির কেউ সই করলেন না, তবুও দেহ সৎকার হয়ে গেল। এবং সেই কাগজে কে সই করলেন না? প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জি। কোন অধিকারে তিনি সই করেন? তারা যে ভবিষ্যতে এই তদন্তের আওতায় পড়বেন সেটা তো জানা কথাই ছিল। হ্যাঁ, আজ এফআইআর দায়ের হচ্ছে, এবার তাহলে কি, মানে যে অভিযোগটা এতদিন উঠছিল সেটা এবার এফআইআর দায়ের হলো, তাহলে কি হতে পারে এবার তন্ময়? দেখো, এটি ভয়ঙ্কর ঘটনা। এই লিখিত বয়ান যা রয়েছে, সেই বয়ানের যদি প্রত্যেকটি লাইন তুমি পড়ো, তাহলে প্রত্যেকটি লাইনেই যা রয়েছে অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বললেও কম বলা হবে, অত্যন্ত ভয়ঙ্কর। অর্থাৎ যার পরিবারের মেয়ে মারা গেল, তার পরিবার এবং তার আত্মীয় স্বজনরা তার মেয়েকে দেখতে পাচ্ছেন না। নির্মল ঘোষ অ্যান্ড কং, এই সঞ্জীব সোমনাথ এবং তার সঙ্গে পুলিশ, তারা গোটাটাকে নিয়ন্ত্রণ করছেন। বাড়ি থেকে দেহ তারা বের করে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ পরিবারের বাবা মা তারা কেউ দেহ ছুঁতে পারছেন না, পুলিশ নিয়ন্ত্রণ করছে। আর তার সঙ্গে এই নেতারা, তৃণমূলের নেতা এবং পুলিশরা, এবং সেখানে বলা হচ্ছে জোরপূর্বক বাড়িতে প্রবেশ করছেন কে না, জোরপূর্বক বাড়িতে প্রবেশ করছেন সঞ্জীব মুখার্জি, সোমনাথ দে, তারা এবং তার সঙ্গে পুলিশ, তারা হুমকি দিয়ে তারা দেহটাকে বার করে নিয়ে সঙ্গে যাচ্ছে। থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়। ডক্টর মুখোপাধ্যায়, একটা বিষয় সত্যিই তো, মানে যার পরিবারের মেয়ে মারা গেল, সেই পরিবারের কেউ কনসেন্ট দিলেন না, কেউ সই করলেন না, তার দেহ সৎকার হয়ে গেল। কার নেতৃত্বে হলো? বাবা যা অভিযোগ করছেন যে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের নেতৃত্বে হয়েছে, সোমনাথ দে, সঞ্জীব মুখোপাধ্যায় এই পুরো বিষয়টি পরিচালনা করেন। এবার তারা অভিযোগ দায়ের করেছে। এই তিন মূর্তি এই তথ্য প্রমাণ লোপাটের কাণ্ডারি, এটা আমরা সর্বজন বিদিত। সেই দিনের সেই ঘটনা আমাদের সবার মনে আছে। আমাদের মাননীয় সেই সময়কার কাউন্সিলর, এখনকার কাউন্সিলর এবং বিধায়ক সেই সজল ঘোষ মহাশয়, তখনকার বিধায়ক এবং এখনকার মন্ত্রী মাননীয়া অগ্নিমিত্রা পাল মহাশয়, দুজনেই ঘটনাস্থলে ছিলেন। দুজনেই মাটিতে শুয়ে পড়েছিলেন প্রায় গাড়ি আটকানোর জন্য, শবদেহ গাড়ি, এবং বারবার ডিমান্ড করেছিলেন। সঙ্গে ছিলেন রত্নাদি এবং হাজব্যান্ড, দুজনে এই চারজন মিলে বারবার বলেছিলেন ময়না তদন্ত হোক। এরা চেয়েছিল ময়না তদন্ত, জবরদস্তি করতে দেয়নি মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের অঙ্গুলি হিলনে যে এটা যেন কোনোভাবেই ময়না তদন্ত না হয়। এই অভয়া অনেক কিছু জানতো, কেন এই অভয়া কাণ্ডের বেরোলে পরেই তো এই দুর্নীতির সব তথ্য কাহিনী আমাদের কাছে এলো। উনি আরো কিছু জানতেন যেগুলো আমরা এখনো জেনে উঠতে পারিনি। সেটার মুখ বন্ধ করার জন্য, এই তদন্ত বন্ধ করার জন্যই কিন্তু এই জিনিস করা হয়েছিল। আসল কাণ্ডারি কালীঘাটের মমতা বন্দ্যোপাধ্যায় আর হরিশ মুখার্জির অভিষেক।
ধন্যবাদ। আমরা স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বললাম এবং তন্ময় তুমি যে বিষয়টা ব্যাখ্যা করছিলে সত্যি তো তার বাবা মা সেই ঘটনার দিনে আমরা দেখেছিলাম যে প্রথম থেকেই তারা একটা বাধা দিয়েছিলেন যে না দ্বিতীয় ময়না তদন্ত করতে হবে এরকম একটা দাবি ছিল, অন্যান্য বাম নেতৃত্ব ছিল, কিন্তু তার বাবা মার একটা আপত্তি ছিল সেটা অন্তত পরিষ্কার। আর সেই মুহূর্তে আমরা দেখেছিলাম মানে সেই দিনের ঘটনাগুলো মনে পড়ছে বারবার যে কত তড়িঘড়ি করে সেই গাড়ি নিয়ে আসা হয়েছিল, কত তড়িঘড়ি। তার বাবা মা তখনও বাড়িতে পৌঁছননি কিন্তু গাড়ি পৌঁছে গিয়েছে শ্মশানে, তার বাবা মা তখনও পর্যন্ত পৌঁছননি। এই জায়গাগুলো এতদিন তার মানে সেভাবে গুরুত্ব দিয়ে দেখা হয়নি, এবার গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আদৌ দেখা হবে এটা তো অনেকের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। দেখো, 5টা বিষয় যদি তুমি নিয়ে আসো, নাম্বার 1 দেহ বের করা হচ্ছে হসপিটাল থেকে। সেদিনের ঘটনাটা তুমি যদি দেখো, সেদিনকে ওই মীনাক্ষী করতান তারা গাড়িটা আটকানোর চেষ্টা করছে, পুলিশ ধাক্কা দিয়ে সরাচ্ছে। এরপর হচ্ছে থানা, সেখানে রত্না দেবনাথ এবং শেখর দেবনাথ এবং তাদের পরিবারের আরেক সদস্য তারা আটকে রয়েছেন। থানাতে গিয়ে অন্যেরা বলার চেষ্টা করছে যে আপনারা দেহটা সম্মতি দেবেন না, তখন সেখান থেকে পুলিশ তাদেরকে সরিয়ে দেহ জোর করে বের করে নিয়ে চলে গেল পানিহাটির বাড়ি। তারপরে পৌঁছাচ্ছেন বাবা মা এবং সেখানে জোরপূর্বক ঢুকছেন নির্মল ঘোষ, সোমনাথ, সঞ্জীব এবং পুলিশ কর্তারা। সেখান থেকে বাড়ি থেকে জোর করে দেহ বের করে নেওয়া হচ্ছে বাবা মায়ের অনুমতি ছাড়াই, এবং সেখান থেকে দেহ নিয়ে যাচ্ছে ঘাটে, এবং ঘাটে গিয়ে সেখানে যিনি সরকারি কর্মী তাকে পুলিশ এবং এই তৃণমূল নেতারা এমএলএ। সেই ছবিটা আমরা দেখেছিলাম আপনারা যখন আরজি করের বাইরে গাড়িটা আটকানোর চেষ্টা করছিলেন, ছবিটা এখনো সোশ্যাল মিডিয়াতে রয়েছে। তিলোত্তমার বাবা নতুন করে অভিযোগ দায়ের করেছেন, তিনি বলছেন তার মেয়ের ময়না তদন্ত নিয়ে তার যথেষ্ট সন্দেহ রয়েছে। শুধু তাই নয়, তৎকালীন তৃণমূল কংগ্রেস বিধায়ক, তৎকালীন কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের এনারা ওনাদের বাড়িতে ঢুকে মানে তিলোত্তমার বাড়িতে ঢুকে রীতিমতো হুমকি দেয় এখনই দেহ সৎকার করতে হবে বলে। পলতান, সেদিনকে যদি আরেকটু আটকানো যেত, আরেকটু সহযোগিতা পেতেন, তাহলে বোধহয় এই দাবিগুলো সেদিনকে আপনারাও করেছিলেন, দাবি পূরণ হতো, তাই তো? আমরাও বলেছিলাম। কলতান, একটু জায়গা পরিবর্তন করে বলা সম্ভব? কথা কেটে যাচ্ছে। দেখো, আমি যে ঘটনার যিনি একদম মূল কাণ্ডারি, অর্থাৎ তড়িঘড়ি তিলোত্তমার বাড়ি থেকে মাত্র আধ ঘন্টার মধ্যে তার মৃতদেহ শ্মশানে নিয়ে গেছিলেন সেই প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বাড়ি। আমরা একটু যদি দেখে নিই নির্মলবাবু আছেন কি না। এর আগেও আমরা এসেছিলাম, নির্মলবাবু বাড়িতে ছিলেন না, বাড়িতে থাকার তিনি রেজাল্টের পর থেকে বাড়ি থেকে চলে গিয়েছিলেন। তাও একবার দেখে নিই নির্মলবাবুর বাড়িতে কেউ আছেন কিনা বা পুলিশ এসেছিল কিনা। নির্মলবাবু বাড়িতে আছেন? সারা পাচ্ছি না, এর ভিতর দিয়ে তালা দেওয়া রয়েছে, হয়তো নির্মলবাবু নেই। হয়তো গতকাল যখন এই তিলোত্তমার বাবা তারা থানায় অভিযোগ দায়ের করেছেন, হয়তো তারা স্পষ্টই হয়ে গেছেন, তারা গ্রেপ্তার হতে পারে। আমরা সঞ্জীব মুখার্জির সাথেও যোগাযোগ করেছিলাম, প্রাক্তন কাউন্সিলর, তিনি পাঞ্জাবে আছেন। আর সোমনাথ দে তার মোবাইলে সুইচ অফ, তার কোনো দেখা পাওয়া যায়নি। তবে এই তিনজনের নামে যে অভিযোগ হয়েছে, সঙ্গে দেখো সঞ্জীব মুখার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রাক্তন কাউন্সিলর। সঞ্জীব বাবু, আপনি নিশ্চয়ই শুনেছেন তিলোত্তমার বাবা যে অভিযোগটা দায়ের করেছেন সেখানে আপনার নাম রয়েছে। আগে আপনার রিয়াকশনটা, তারপরে বাকি প্রশ্নে আসছি। হ্যাঁ, আমি দেখলাম যে আমার নামটা রয়েছে, অভিযোগ করেছেন। দেখুন, এটা তো তদন্ত চলবে, হতে থাকবে। তাতে করে যদি তদন্তের স্বার্থে আমার নাম দিতে হয় বা আমি যাব, ঠিক আছে, অসুবিধার কিছু নেই। এর আগেও আমি সহযোগিতা করেছি, আবারও করব। এখানে দুর্ভাগ্য, যাই হোক, সেটা তখন দেখা যাক। পরিবারের তরফ থেকে কোনো সই করা হয়নি, সইটা সেদিনকে কে করেছিল? দেখুন, আমি করেছিলাম একদম গোটা গোটা অক্ষরে, আমার নাম পুরো লিখেই করেছিলাম, নিচে ফোন নাম্বারটা দিয়েও করেছিলাম। সেদিন জানতাম না যে এরকম জিনিসটা হবে বা এইভাবে এটাকে টার্ন নেবে। আমাকে করতে বলা হয়েছিল এবং সেদিন সকাল থেকে রাত্রি অব্দি যত পেপার ওয়ার্কস আছে যা করেছি ওনাদের সাথে, ওনারাই বলেছিলেন একসাথে যেখানে যেখানে জয়েন্ট সই হয়েছিল একসাথে করেছি। আর এটার ক্ষেত্রে আলাদা করে বলে দিয়েছিলেন পেপারগুলো তুলে দিতে। আমি তো একটা প্রতিবেশী, আপনারা যে কাউন্সিলর বলছেন না, তার থেকে বড় কথা হচ্ছে আমি পাশের বাড়ি প্রতিবেশী। আমি ওনাদের বহুত বছর ধরে চিনি। আমার মেয়ে আর ওনার মেয়ে প্রায় এক সমবয়সী, ঠিক আছে? তো যাই হোক, সেটা আলাদা পার্ট। এখন তো এটা অন্যরকম এসছে, আমি রাজি। সঞ্জীব বাবু, আপনি বলছেন সইটা করতে বলা হয়েছিল, কে বলেছিল? ওনার বাবা বলেছিলেন। আমি তো ওনার বাবা মায়েদের সাথেই গাড়িতে করে আমি শ্মশানে গিয়েছিলাম, আমি তো আলাদা যাইনি।
না, আপনাদের বিরুদ্ধে, আপনার দলবলের বিরুদ্ধে অভিযোগ উঠছে আপনারা জোর করে বাড়িতে ঢুকে তড়িঘড়ি আমার দেহ কোনো দাহ করার চাপ প্রথম কথা দিচ্ছিলেন। হচ্ছে আমার কোনো দলবল নেই, এটা একটা বিষয়। আমি বাইরে বাড়ি থাকি, আমার পেশাগত কারণে কাজ করি, আর আমি একদমই কমন ওয়াল প্রতিবেশী। আমাকে ফোন করে ডেকেছিলেন, আমি গিয়েছিলাম, যতটা সম্ভব যা কাজ করেছি পাশে থেকে সহযোগিতা করেছিলাম। যদি তদন্তের স্বার্থে দেখা যায় যে আমার সেই কাজের মধ্যে কোনো ফাউল আছে শাস্তিযোগ্য, আমি সেটাও মাথা পেতে নেবো আমি মেয়েটির জন্য। সঞ্জীববাবু, তড়িঘড়ি করে দাহ করা হয়েছিল এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, অনেকেই সে কথা বলেছেন। এই তড়িঘড়ি করে দাহ করার কারণটা কি ছিল সেদিন? সেদিনকে যেটা হয়েছিল, দেখুন, দাহ তো বডি পোস্টমর্টম করে দাহ করার জন্যই দিয়েছিলেন, এবং সেটা ওদের বাড়িতে এসেছিল। বাড়িতে আসার পরে তারপরে এতে গেছে শ্মশানে। শ্মশানে যাওয়ার পরে বডি দাহ হয়েছে। হ্যাঁ, দুটো, একটা ফুট ছিল আর দুটো বডি ছিল। সেই দুটো বডির আগে এটাকে করা হয়েছে, এটা তো একদম প্রমাণিত সত্য। কিন্তু কিছু কিছু বিষয় আছে যেটা, যে সেদিনকে আমি ভেতরে শ্মশানে ঢুকিনি, তার কারণ হচ্ছে এগুলো আপনাদের এতটা বলো, আমি ওখানেও বলবো, সবাই জানি, তার 4 মাস আগে আমার স্ত্রী মারা যান, এবং ওই চুল্লিটার মধ্যেই যাকে যেখানে দাহ করা হবে একটা সাইকোলজিক্যাল কারণে, আর মেয়েটাকেও আমি ওখানে দেখতে পারবো না ওইভাবে, আমি যার জন্য ভেতরে ঢুকিনি। তো ভেতরে যে আপনি নিজেও বললেন, ভোলানাথ বাবু যিনি দায়িত্বে আছেন শ্মশানের, তিনিও বললেন যে একটি মৃতদেহ দাহ হচ্ছে, আরো দুটো রাখা ছিল। এই দুটো টোপকে তারপরে তিলোত্তমার দেহ দাহ করার কারণটা কি? এত তাড়াহুড়ো কেন? দেখুন, এইগুলো তো ওখানে পুলিশ প্রশাসন ছিলেন, আমাদের পৌরসভার বিধায়ক ছিলেন, পৌরসভায় কাউন্সিলররা ছিলেন। এই ভেতরে যে বিষয়গুলো, কোনটা ফ্রি হবে, কোনটা ফ্রি হবে না, কোনটা আগে হবে, কোনটা পরে হবে, এগুলো তো আমার বিষয় নয়। আমি চাইলে তো হবে ওটা, তা নয়। আমি ভেতরে ঢুকিনি। এমনি আপনার মনে হয়েছিল যে তাড়াহুড়ো হচ্ছিল ওখানে? আমি ভাবছি এটাই সিস্টেমে চলছে, এটাই হয়তো সবাই ইয়ে করছেন। আমার কাছে তখন তো আর কি, আমি তো ওনাদের অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে আমি হাসপাতাল থেকেও ফিরেছি ওনাদের গাড়িতে, ওনাদের বাড়িতে, আবার ওনাদের বাড়ি থেকেও আমি বেরিয়ে ওনাদেরই গাড়িতে আমি শ্মশানে এসেছি। কিন্তু এখন দেখছি টোটাল বিষয় বা লেখাগুলো যেগুলো যা হচ্ছে সেগুলো কোনোটাই মিলছে না। তো যাই হোক, দেখুন, সবটা তো এখানে আপনাকে আমি টিভিতে এইভাবে বলতে পারবো না, যেহেতু বিচারাধীন বিষয়। আমরা এগুলো পুলিশকেই বলবো, প্রশাসন, এর আগেও বলেছি সিবিআই কে, তখন না ওনাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন বা কোর্ট থেকে। আপনাকে সিবিআই ডেকেছিল? হ্যাঁ, অবশ্যই। অবশ্যই। কোন কোন বিষয় জানতে চেয়েছিলেন ওনারা? আমাকে সমস্ত বিষয় প্রথম থেকে শেষ অবধি সবটুকুই জেনেছেন, সবটুকুই নিয়েছেন। বারবার গেছি, একবারও না, অনেকবারই গেছি। আচ্ছা, আপনি তো বলছেন পরিবারের সঙ্গে ওতপ্রোতভাবে আপনি জড়িয়েছিলেন, প্রতিবেশী। কোথাও মনে হয়নি যে সরকারি হাসপাতালে এরকম একটা ঘটনা ঘটলো, এই সরকারি হাসপাতালের উপর পোস্টমর্টমে ময়নাতদন্তে আস্থা রাখা যায় কিনা? খুব বাজে হয়েছে, কিন্তু সেই সময় দেখুন এত একটা প্রেশার আসলো। ওর বন্ধুরা, ওর কলিগরা, ওর সিনিয়র ডাক্তাররা, তারা এসে বলছে আমরা ভেতরে থাকছি, আমরা থাকবো। সরকার থেকে ঠিক করে দিচ্ছে, প্রশাসন থেকে ঠিক করে দিচ্ছে কারা কারা পোস্টমর্টম করবে, কোন কোন মেডিকেল কলেজ থেকে সব আসবে। এইগুলো তো সব হাই লেভেলে ঠিক হয়েছে। যখন ঠিক হলো যে ওদের এখানে, কারণ অন্য জায়গায় গেলে নাকি ট্যাম্পারিং হতে পারে, ওদের ওখানকার যারা স্টুডেন্টরা আছে, যারা আন্দোলনকারীরা রয়েছেন, যারা সিনিয়ররা আছেন, তারাই করবেন, দায়িত্ব নিয়ে করবেন। ম্যাজিস্ট্রেট থাকবে, ভিডিওগ্রাফি হবে। আমাদের পাড়ার ওই উনার পাশের বাড়ির একজন ভদ্রলোক মানসদেব, উনি মানসদা ভেতরে ছিলেন। তো এই টোটাল ব্যাপারটা যখন এইভাবে হচ্ছে, তখন বিন্দুমাত্র মনে হয়নি যে কিছু কোথাও একটা ভুল হবে বা হতে পারে। সঞ্জীব বাবু, একটু সঙ্গে, আমার মেয়েকে পুড়িয়ে দেওয়ার জন্য প্রাইজ পোস্ট পেয়েছিলেন সোমনাথ দে চেয়ারম্যান, এবং আমার পাশের বাড়ির সঞ্জীব মুখার্জি, যিনি ওখানে কাকু বলে পরিচয় দিয়েছিলেন। 3 জনই গ্রেপ্তার হবেন এবং তাদের ফাঁসি হবে। আপনি শুনলেন তো সঞ্জীব বাবু? হ্যাঁ, খুব শুনলাম। যদি কোনো অন্যায় কেউ করে থাকে, যে আরে অন্যায় তো করলে তো সেইখানেই আর্জি করেই যা হওয়ার তো হবে, ওইখানেই সত্য উদ্ঘাটন করতে হবে। আমাদের এখানে থেকে কোথায় সত্য উদ্ঘাটন হবে? আমাদের সঙ্গে রয়েছেন বাম নেতা কলতান মুখোপাধ্যায়। কলতান দাশগুপ্ত, কলতান, একটা বিষয়, সেই সময় মানে সেই দিন আমরা দেখেছিলাম আপনি এবং মীনাক্ষী দেহ আটকে বলেছিলেন দ্বিতীয় ময়নাতদন্ত করতে হবে।
তারপর একটা তড়িঘড়ি সেখান থেকে দেহ নিয়ে আসা হয়, দেহ নিয়ে এসে তারপর সৎকার করা হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে তিলোত্তমার বাবা নতুন একটা এফআইআর দায়ের করেছেন এবং সেখানে তিনি সেই সময় যে অভিযোগ করেছিলেন যে তড়িঘড়ি করা হয়েছে তার মেয়ের দেহদাহতে, সেই দেহদাহর নেতৃত্বে কারা ছিল? প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায়, কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর, তাদের নাম উল্লেখ করা হয়েছে। আপনারা সেদিন ঠিক ছিলেন, ঠিক কি হয়েছিল এবং এই এফআইআর সম্পর্কিত আপনাদের প্রতিক্রিয়া? আজকে যে এফআইআরটা হয়েছে সেই একই অভিযোগ ওর পরিবার থেকে শুরু করে আন্দোলনকারীরা গত 1 বছর 10 মাস ধরে টানা করে এসছেন এই নামগুলো এবং এই ঘটনাটা নিয়ে। এই যে বিরলের মধ্যে বিরলতম অপরাধ এবং সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য গ্রিন করিডর করে এটাকে নিয়ে এসে সই সাবুত করে টাকা পয়সা জমা দিয়ে না ফ্রি করে দিয়ে দাহ করে দেওয়া, এইটা আসলে দ্বিতীয়বার যাতে ময়নাতদন্ত না হয়, নতুন তথ্য প্রমাণ যাতে পাওয়া না যায় তার জন্য এই ষড়যন্ত্রে তৃণমূলের যে নাম এখন উঠে আসছে তারা তো যুক্ত আছেনই, তার বাদেও আরো কারা কারা যুক্ত, স্বাস্থ্য দপ্তরের বড় কর্তা, ডাক্তার ইত্যাদি ইত্যাদি। সেই দিন থেকে আমরা দাবি করছিলাম যে সেটা ধরা হোক। রাজ্য পুলিশও ধরলো না, সিবিআইও ধরলো না। এখন আবার নতুন এসআইটি তৈরি হয়েছে। আমরা তাদের কাছে দাবি করতে চাই যে দ্রুত করা হোক। এমনি অনেক দিন পেরিয়ে গেছে, সেই সময় যা তথ্য প্রমাণ জোগাড় হয়েছিল এখন যদি আবার নতুন করে কিছু পাওয়া যায় সম্ভাবনা মনে হচ্ছে খুবই কম, কারণ এতদিন হয়ে গেছে। সবটা এক জায়গায় এনে দ্রুত তদন্ত করে অপরাধীদের শাস্তি দেওয়া হোক এবং আসলে জানানো হোক গোটা দেশের মানুষকে, বাংলার মানুষকে, যে সেদিন আসলে আরজি করে কি ঘটেছিল। সেটা এখনো তার পরিবার, প্রতিবাদীরা, তারা কেউ জানেন না। তাদের সবাইকে জানতে দেওয়া হোক এবং সমস্ত অপরাধ তাদের শাস্তি। সত্যি তো আমরা প্রথম থেকে এই অভিযোগগুলো শুনে এসেছি। এই মানে তখনকার সময় একটা ছিল, কারণ তখন সরকার অন্য ছিল, দল অন্য ছিল, এখনকার সময় আলাদা। এখন এফআইআর দায়ের হলো, কি মনে হয় দুটো সময়ের কোনো পার্থক্য হবে? সত্যি আপনারা যে দাবি করছেন বা তার পরিবারের তরফ থেকে বারবার যে দাবি করা হচ্ছে সুবিচার, ঠিক কি হয়েছিল সেটা কি জানা যাবে? দেখুন, তখনও সিবিআই ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের অধীনে, এখনো সিবিআই আছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের অধীনে। তাহলে সিবিআই তখন কাজ করতে পারছিল না কেন, আর এখন কাজ করতে পারবে কিভাবে, এটা সিবিআই কে উত্তর দিতে হবে। সিবিআই এর অফিসার কেন বদলি হয়ে গেলেন, সেই পুরনো যে অফিসার ছিলেন তার বিরুদ্ধে অভয়ার পরিবার যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগ নিয়ে কি তদন্ত হবে, সেটাও সিবিআই বলতে পারবে। আমরা চাই দ্রুত বিচার, ইনসাফ চাই অভয়াদের সকলের ক্ষেত্রে। একদম, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন। সুমন, ইতিমধ্যে এই 3 জনের বিরুদ্ধে যে এফআইআর দায়ের হয়েছে, কোন কোন ধারা দেওয়া হয়েছে এদের বিরুদ্ধে? খুব ইম্পর্টেন্টলি নতুন যে ফ্রেশ অ্যাপ্লিকেশন তার ভিত্তিতে এফআইআর হয়েছে। ওখানে 351-2 আছে, অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা 351-2তে বলা হচ্ছে যদি কারো শারীরিক ক্ষতি, সম্মানহানি, সম্পত্তিকর ক্ষতি করার হুমকি বা ওই ধরনের কিছু থাকে ভীতি প্রদর্শনের বিষয়, তাহলে কিন্তু 2 বছর সর্বোচ্চ কারাবাস হতে পারে। প্যারালালি 238 নম্বর ধারা রয়েছে, যেখানে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে, 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ভারতীয় ন্যায় সংহিতা 301 ধারা আছে, যেখানে কোনো ধর্মীয় স্থানে, সমাধি ক্ষেত্রে, অন্ত্যেষ্টি ক্রিয়াস্থানে অনধিকার প্রবেশ, যেটা এই ক্ষেত্রে ঘটেছে বলে তিলোত্তমার পরিবারের তরফ থেকে অভিযোগ রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। 255 ধারা রয়েছে, সেখানে বলা হচ্ছে যে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড হতে পারে। 256 রয়েছে, সেটাও একই রকম, সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড। 61-2 ধারা রয়েছে বিএনএস এর, যেখানে কিন্তু সশ্রম কারাদণ্ড হতে পারে। এছাড়াও 3-5 ধারা রয়েছে, সর্বোচ্চ কিন্তু যাবজ্জীবন পর্যন্ত এখানে অপরাধের বিধান রয়েছে। তবে সেটা অবভিয়াসলি অপরাধের গুরুত্ব বিচার করে এবং তিলোত্তমার পরিবারের তরফ থেকে যে অভিযোগ করা হয়েছে তাতে যাদের নাম করা হয়েছে তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই ধারাগুলো প্রযোজ্য। বেশ, অনেক ধন্যবাদ। পরপর অসুস্থ শ্যামবাজারের পার্ক ইনস্টিটিউশন ফর গার্লস হোস্টেলের পড়ুয়ারা। আজ অসুস্থ আরো 4 জন, জ্বর, পেটে ব্যথা নিয়ে আরজিকর হাসপাতালে তারা ভর্তি। পানীয় জল থেকে বিষক্রিয়া কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুজয়। তাহলে কতজন হলো, প্রত্যেকেরই কি লক্ষণ একই? এখনো পর্যন্ত স্বাস্থ্য বিভাগ বা পুরসভার তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, স্কুল কর্তৃপক্ষ কি বলছে? দেখো, এখনো পর্যন্ত সংখ্যাটা 30-এ পৌঁছেছে এবং প্রত্যেকেরই লক্ষণ মোটামুটি এক, কিন্তু কারোরই অবস্থা খুব একটা আশঙ্কাজনক বা উদ্বেগের নয়। যারা রয়েছেন আরজিকর হাসপাতাল চিকিৎসাধীন তাদের পর্যাপ্ত চিকিৎসার বন্দোবস্ত করা হচ্ছে। তার পাশাপাশি এই বিষয়টাতে যে কেন তারা অসুস্থ হলো, খাবার খেয়ে না জল খেয়ে, তার তদন্ত শুরু হয়েছে। আমি রয়েছি পার্ক ইনস্টিটিউট ফর গার্লস। আমি একটু ছবিটা দেখাতে বলবো। এই হচ্ছে পার্ক ইনস্টিটিউট ফর গার্লসের যে আবাসিক সেকশন, যেখানে পড়ুয়ারা থেকে পড়াশুনো করতো, সেখানকার ছবি দেখতে পাবে। পুলিশ রয়েছে এবং স্কুলের যারা শিক্ষিকা তারা রয়েছে, বেশ কয়েকজন অভিভাবকদেরকেও আমরা দেখতে পাচ্ছি।
তাদের সঙ্গে কিছু সময় আগেই স্বাস্থ্য দপ্তর এবং কলকাতা পুরসভার যে ফুড সেফটি ডিপার্টমেন্ট তাদের টিম তারা এসে কথা বলেছে। স্বাস্থ্য দপ্তর একটা পৃথক তদন্ত করছে, যেটা মূলত খাবারের গুণমান, জলের গুণমান, সেটা নিয়ে তারা ইতিমধ্যেই তৈরি করা খাবার এবং জল, তার পাশাপাশি যে সমস্ত কাঁচামাল থাকে, ডাল, তেল, নুন, মশলা, সেগুলির নমুনা তারা ইতিমধ্যেই সংগ্রহ করেছে। তার পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের টিম তারা গিয়েছে যারা চিকিৎসাধীন তাদের কাছে। এর পাশাপাশি শিশু অধিকার সুরক্ষা কমিশন তারাও বিষয়টা নিয়ে রীতিমতো তারা উদ্বিগ্ন হয়ে পড়ে। তাদের দুজনের টিম তারা আজকে এসেছে, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে। পাশাপাশি তারা এই বিষয়ে স্কুলের থেকে বা কর্তৃপক্ষের থেকে একটা রিপোর্ট চাইবে যে কিভাবে ঘটনাটা ঘটলো, কেন ঘটনাটা ঘটলো। এতে এখনও পর্যন্ত যে সমস্ত অভিভাবকরা রয়েছে তারা রীতিমতো উদ্বেগে রয়েছে, তার কারণ কোন জায়গা থেকে এখানে হলেও সমস্যাটা এখনও স্পষ্ট নয়। এই পার্ক ইনস্টিটিউট ফর গার্লস, এখানে একটি সেন্ট্রাল কিচেন রয়েছে যেখানে মোট 83টি স্কুল, আমরা সকল দীপঙ্কর জানাকে বলবো একটু কিচেনের ছবিটা আমরা যদি দেখাতে পারি। এখানে মোট 83টা স্কুলের জন্য মিড ডে মিলের খাবার তৈরি করা হয়, সেখান থেকেই আজকে মূলত নমুনা সংগ্রহ করা হয়েছে। তার পাশাপাশি এখানে যেখানে আবাসিক যারা থাকতেন পড়ুয়ারা, সেখান থেকেও তারা নমুনা সংগ্রহ করেছে দূর জায়গা থেকে। দুটি নমুনা থেকে রিপোর্ট আসার পর স্পষ্ট হবে কি থেকে হলো, কেন হলো। সুতরাং আপাতত সমস্ত রকম ভাবে সেফটির যে মেজার সেগুলো নেওয়া হচ্ছে। আজকেও 83টি স্কুলের খাবার তৈরি হয়েছে, তাদের খাবার ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে বাকি পড়ুয়াদের। এবং এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে আবাসিক স্কুল ছাড়াও এখানে যে প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুল রয়েছে, দ্য পার্ক ইনস্টিটিউট ফর গার্লস, সেখানকার পড়ুয়ারাও অসুস্থ রয়েছে। ক্লাস 7, 8, 9, 10 সব ক্লাসের পড়ুয়ারা অসুস্থ হয়েছে। তবে তাদের আপাতত শারীরিক অবস্থা খুব একটা উদ্বেগজনক নয়, ফলে তারা হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলে তাদের সঙ্গে কথা বলবে যারা চিকিৎসকরা রয়েছে, পৌরসভার আধিকারিকরা রয়েছে। শুভজিৎ, ধন্যবাদ। আমরা জানতে পারলাম কি, আমাকে রাত্রে ফোন করলো, তখন 8:30 বাজে এসছি, এসে দেখি আমার মেয়ে হসপিটালে ভর্তি আছে। কি ভাই কি হলো না হলো আমরা তো এখনো সংবাদ পাইনি। এখন সমস্যা হচ্ছে গা হাত পা ঝিনঝিন করছে আর গা বমি করছে, আর কোনো সমস্যা নেই। কতজন বাচ্চা আছে? আমার দুটো মেয়ে আছে। দুটো মেয়ে কি একই? হ্যাঁ, ভর্তি আছে। হ্যাঁ, হসপিটাল থেকে ফোন করেছিল যে মা আমি হসপিটালে ভর্তি আছি। তারপরে সবাই জানালো যে এই ব্যাপারে এরকম হলো, যে ডাক্তার লেগে গেছে, বমি করছে, গা হাত পা কি মানে ঠান্ডা হয়ে যাচ্ছে, অনেক কিছু হচ্ছে। তাই জন্য তখন বলতে আমরা এখানে থেকেই পড়াশোনা করে? হ্যাঁ, এখানে থেকেই পড়াশোনা করে। বললো যে বাচ্চার খুব শরীর খারাপ, এখানে ডাক্তার হসপিটালে ভর্তি আছে, তোমরা তাড়াতাড়ি চলে আসো। কি হচ্ছে, মানে কি শারীরিক অসুস্থতা? গায়ে জ্বর এসছে, বমি এসছে, আর ওসব কিছু বলেইনি, শুধু এইটুকুই বলার পরেই ফোনটা রেখে দিল। আপনারা কি দেখলেন গিয়ে? এসে দেখলাম তো আমার বাচ্চা তো একদম পুরো শুয়ে আছে পেটে, তার কোনো হুঁশ নেই। কোনো একটা ফুড ব্রন হয়েছে আশা করছি। এবার আমাদের এটা পুরোপুরি যতক্ষণ না আমরা ল্যাবরেটরি ইনভেস্টিগেশনস করছি ততক্ষণ আপনাদেরকে কমেন্ট করাটা বোকামি হবে, ঠিক আছে? ফুড স্যাম্পেলগুলো সব কটাই নেওয়া হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের ফুড সেফটি অফিসার যারা এসেছেন তারা প্রত্যেকটা স্যাম্পেল কোন কোন মানে ব্র্যান্ডের ইউজ করছে, কি বৃত্তান্ত, তার সঙ্গে জলের স্যাম্পেল নেওয়া হয়েছে, দেখা যায়। জলের সমস্যা হতে পারে, অন্য কিছু না, জল নিয়ে। আচ্ছা, মানে সন্দেহ হচ্ছে জলেই সমস্যা। খাবারের সব স্যাম্পেল ঠিক আছে? খাবার দিকে ঠিকই হচ্ছে, সবাই তো খাচ্ছে, জলের জন্য। বলছে যে হোমের খাবার খেয়েছে বাচ্চারা, এইটার খাবার তো অন্যান্য স্কুলেও যায় না, এই যদি হলে সবারই হতো, হলেই তো সবারই হতো না। আশঙ্কা যে হোমের সমস্যা থাকে, জলের সমস্যা আমাদের যতটুকু। যে খবরের দিকে আমরা নজর রাখছি, 30 জন মতন পড়ুয়া, সুজা যে কথা বলছিল, তারা অসুস্থ হয়ে পড়েছেন। তাদের প্রত্যেকেরই লক্ষণ মোটামুটি একই, কিন্তু শারীরিক অবস্থা এখনো পর্যন্ত ঠিকঠাকই। হয়তো হাসপাতাল থেকে বেরোনোর পর তাদের সঙ্গে পুরসভার আধিকারিকরা কথাও বলতে পারেন। যদি ঠিক রাখেন আমার বাচ্চাদের, এটা তো হঠাৎ হচ্ছে, এতদিন তো হয়নি, আগে কখনো হয়নি। আগে কখনো হয়নি। এখানে সব ব্যবস্থাপনা কেমন, মানে খাবার, জল? ভালো। আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে? আমার মেয়ে 9-এ পড়ে। কবে থেকে থাকছে এখানে? 7 থেকে থাকছে। 7 থেকে। কোথায় আপনার বাড়ি? কোথায়? আমার বাড়ি ভোজেরহাট। ভোজেরহাট। এইখানে মেয়েকে পড়াচ্ছেন, এখানে পড়াশোনাও ভালো, ব্যবস্থাপনা? হ্যাঁ, এখানে পড়াশোনাও ভালো, এখানে পরিবেশ ভালো, পরিষেবাও ভালো। বাচ্চাটা 30টার মতো বাচ্চা অসুস্থ হয়েছে, তাতে কি কোথাও একটা চিন্তা হচ্ছে? এর আগে 2টো স্কুল হয়ে গেছে, আমরা তো কোনো প্রমাণ ছাড়া বা কোনো কিছু ছাড়া তো আমরা কোনো কিছু মাস্টার ম্যাডামদের তো আমরা কিছু বলতে পারছি না যে আপনাদের জন্য, কারণ ওনারা ছোট থেকে বাচ্চা আমরা দিয়ে যাচ্ছি ওনাদের কাছে বাচ্চা দিয়ে যাচ্ছি,
থাকছে ওনাদের কাছে, খাচ্ছে, বাচ্চা মেয়ে সুস্থ আছে, ছুটিতে নিয়ে যাচ্ছি। হঠাৎ এইটা হয়েছে, কি করে আমরা জোর দিয়ে বলতে পারি বলুন? কি নাম আপনার? আমার নাম শতাব্দী নস্কর। আপনার কে? আমরা আপনাদেরকে শোনাচ্ছিলাম একজন অভিভাবক, তিনি ঠিক কি বলছিলেন। রাধুনী তিনি কি বলেছেন আপনাদের শোনাবো। দুদিন দুধ মুড়ি, 6 দিন আর রোববারে মাংস, ও সে দুপুরবেলা সকালে ঘুগনি মুড়ি, সকালবেলা মর্নিংয়ে ঘুগনি মুড়ি, মানে 9:30টায়। এই হলো 7 দিনের মর্নিংয়ের মানে খাবারটা। তবে দুপুরবেলা ভাত, একদিন ভাত, একদিন মাছ হচ্ছে, একদিন ডিম হচ্ছে, একদিন সবজি হচ্ছে, এইভাবে 7 দিন যাচ্ছে। আর রোববারে মাংস, চাটনি আর ভাত। জল কি ফুটিয়ে রান্না করা হয়? ফুটিয়ে আমাদের জলটা তরকারিতে দিলেই তো ফুটে যায় অলরেডি, ওইভাবেই রান্না করা হয়। জল কি একবার যে জলটা ট্যাঙ্ক থেকে নামে ওটা কোনো অ্যাকোয়াগার্ড বা জাতীয় কিছু রয়েছে? না না, ওইটা অ্যাকোয়াগার্ড না, ওইটা এখান থেকে ডাইরেক্ট ওই কলে যায়, ওই কলের থেকে আমরা সেটা নিই। জনস্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা, তাদের সঙ্গে কথা বলেছিলাম আমরা, তারা কি বলেছেন শুনুন। আমরা এখন দেখলাম পেশেন্টদের সেরম ভয়ের কিছু নেই, এটুকু বলতে পারি। ক্রিটিক্যালিটি নেই, কিছু জনের প্যানিক অ্যাটাকটাই বেশি দেখলাম, যেটা আমার মানে মনে হলো, বা আমি আমাদের বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম। তবে দেখুন, এবারে যেগুলো আমরা ইনভেস্টিগেশনসের জন্য দিয়েছি সেগুলো রিপোর্ট আসতে আসতে তো লাগবে, সেটা দেখা যাক। এবং সব ধরনের ব্লাড টেস্ট করা হয়েছে, মানে কোনো দিক থেকে আমাদের কোনো গাফিলতি থাকছে না। অভিভাবকদের এইটাই বলতে পারি, ভয় নেই, মানে স্বাভাবিক, তারা তো প্যানিক হবে। দেখুন, আমার বাচ্চা হলে আমিও টেনশন করতাম, এটা তো ন্যাচারাল ব্যাপার। কিন্তু দেখা যাক, আমি সেরকম কোনো ভয়ের ব্যাপার নেই, এখনো সেই ক্রিটিক্যাল স্টেজে কেউ নেই। তবে কি কারণে এরকম হলে প্রাথমিকভাবে কি মনে হচ্ছে? কোনো একটা ফুড কিংবা জল থেকেই হতে পারে, কিন্তু আমি এখনো বলছি কোয়ারি। প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট সেরেছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে বঙ্গভবনে বৈঠকও করেন, সেখানে নিজেদের নিরাপত্তার বিষয়টা তুলেও ধরেছিলেন। কিন্তু বাড়ি ফিরতেই না জনরোষের মুখে পড়তে হলো কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বসুনিয়া ও সিতাইয়ের তৃণমূল বিধায়ক তার স্ত্রী সঙ্গীতা রায়কে। পুলিশি পাহারা দিয়ে সিতাইয়ে ফেরানো হয়েছিল জগদীশ এবং সঙ্গীতাকে, কিন্তু বাড়ির সামনে বিক্ষোভ এলাকার মানুষের। আমাদের সঙ্গে রয়েছেন সুমন কল্যাণ। যারা বিক্ষোভ দেখিয়েছিলেন তারা কোনো বিশেষ রাজনৈতিক দলের, না সত্যি এলাকার মানুষ, সাধারণ ভোটার তাদের বলা যায়, না প্রত্যেকের রাজনৈতিক পরিচয় রয়েছে? দেখো, সিতাই এমন একটা জায়গা, এখানে কিন্তু তৃণমূল জামানায় সব তৃণমূল ছিল, বিজেপি জামানায় সব বিজেপি রয়েছে। ফলে এভাবে পরিষ্কার করে কিছু বলা যাবে না যে এরা কারা। এরা সাধারণ মানুষ, অবশ্যই তারা এখন বিজেপি কর্মী, এবং তৃণমূলেরও যারা বিক্ষুব্ধ ছিলেন তারাও কিন্তু এই কালকে কিন্তু এই বিক্ষোভে সামিল হয়েছিলেন। এই যে ঘটনাটা সিতাইতে ঘটলো, তারা কিন্তু আন্দাজ করেছিলেন যে, তাদের খবর ছিল বিধায়ক এবং সাংসদ তারা সিতাইতে তার বাড়িতে আসবেন, কারণ কোচবিহারে তাদের বাড়ি রয়েছে, সেখান থেকে সিতাইয়ের বাড়িতে যাবেন, এবং সেই মতো খবর পেয়েই কিন্তু তারা জড়ো হয়েছিলেন। দিনের বেলা যাননি, গিয়েছেন রাতের বেলা, আর সেই রাতেও কিন্তু প্রায় 11টার পর এই বিপুল সংখ্যক মানুষের কিন্তু উপস্থিতি সেখানে ছিল। একটাই কারণ, এই জগদীশ বর্মা বসুনিয়া এবং তার স্ত্রী সঙ্গীতা বসুনিয়াকে তারা বিক্ষোভ দেখাবেন। বিগত দিনে তাদের যেটা অভিযোগ, তারা কি তাদের স্লোগান কি ছিল, কি বলছিলেন তারা? কারণ সত্যি তো তারা প্রতীক দেখে ভোট দিয়েছেন, একটা মানুষকে এক জায়গায় ভোট দিয়েছেন, পরবর্তীকালে তাদের বদলটা তারা মেনে নাও নিতে পারেন, কিন্তু যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তৃণমূল কংগ্রেস কর্মী ছাড়া বাকিরা, তারা কি স্লোগান দিচ্ছিলেন, কি বলছিলেন তারা? দেখো, তাদের একটাই বক্তব্য যে অত্যাচার জগদীশ বর্মা বসুনিয়া তার শাসনকালে করেছেন তার বিচার চাইছে, এবং এরা যে দল পরিবর্তন করেছে, বিজেপিতে তাদের ঘনিষ্ঠতা বাড়িয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, তার সঙ্গে নিরাপত্তা নিয়ে তাদেরকে দেওয়া হয়েছে, বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী তাদের সঙ্গে ছিল, কিন্তু কোনোটাই কিন্তু তারা মানেননি। তাদের বক্তব্য ছিল। রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের নেতা বৈষ্ণব চট্টোপাধ্যায়। বৈষ্ণব বাবু, জগদীশ বসুনিয়া, সঙ্গীতা রায় তৃণমূলের টিকিটেই জেতা, তারা, হ্যাঁ, জগদীশ বসুনিয়া এনসিপিআই, কিন্তু সঙ্গীতারা এখন শিবির বদল করেছেন। তারা ঘরে ফিরতেই সেখানকার মানুষ এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখালেন। মুখ্যমন্ত্রীর কাছে তারা নিরাপত্তা চেয়েছিলেন, বলেছিলেন যে আমরা ফিরতে পারছি না এলাকায়। পুলিশের নিরাপত্তা ছিল, তবুও বিক্ষোভের মুখে পড়তে হলো তাদের। প্রথমত ওনারা
বালির শিবিরে গেছে বা কেউ বেইমানি করে অন্য জায়গায় গেছে। একটা তো বেইমানি করার জন্য মানুষের মধ্যে ক্ষোভ থাকতে পারে, জনরোষ যেটা বলা হচ্ছে, এবং অনেক কিছুই এখন জনরোষ বলে চালানো হচ্ছে। এখন আমি জানি না যে ওনারা যে দল পাল্টেছেন বা বালির শিবিরে গেছেন, এটাতে কিন্তু একটা মানুষের মধ্যে ক্ষোভ আছে। আর তাছাড়া কোচবিহারের ঘটনাটা কি ঘটনা ঘটেছে সেখানে কোচবিহারের মানুষ বলতে পারবেন। তবে এইটুকু বলবো, যারা দল বদল, দাদা বদল, শিবির বদল করে তাদের মানুষ ভালো চোখে নেয় না। এবং এই জগদীশ বাসুনিয়া মমতাদির ছবি নিয়ে জিতে তারপরে এমপি হয়ে তারপরে গিয়ে ওদের কাছে সারেন্ডার করে বিজেপির বকলস পড়ে নিল, এটা তো মানে খুবই বেইমানি, বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এবং তার মানে এটাও ঘটনা যে এই রাজ্যে পশ্চিমবাংলায় বিজেপি তারা চাইছে সরকারও চালাবে, বিরোধী শিবির তারাই চালাবে। এটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। এটা ধন্যবাদ। অন্যায় অত্যাচার করেছে বিভিন্ন দিন থেকেই, বিগত দিন থেকে বিভিন্ন রকমভাবে অন্যায় অত্যাচার করেছে। সেই জায়গায় ওনারা কালকে বাড়িতে ফিরে 4 ঘন্টাও জনগণের কাছে টিকতে পারল না। জনগণ 3 ঘন্টার মাথায় ওনাদের শীতেই এলাকা ছাড়া করলো। হয়তো ওনাদের আরও আশঙ্কা ছিল যে আজকে আরও বিরাট বিক্ষোভ হতো, কেননা জনগণের প্রত্যেকটা অন্যায় অত্যাচারের হিসাব জনগণ বুঝিয়ে নিত, আশঙ্কা ছিল, তাই ওরা পালিয়ে গেছে রাতের অন্ধকারে। তবে শুধুমাত্র কোচবিহারের এই ছবি নয়, কেশপুরের ছবি দেখাবো। মোহমণিতে ক্ষুদিরাম বসুর জন্মভিটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গিয়েছিলেন এবং তার অনুষ্ঠান মঞ্চে তৃণমূল বিধায়ক শিউলি সাহার নাম ঘোষণা হতেই বিক্ষোভ দেখানো হলো বিজেপির পক্ষ থেকে। শিউলিকে গো ব্যাক স্লোগান দেওয়া হলো। ভোটের ফল ঘোষণার পর ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছেন শিউলি এবং সেই শিউলির নাম যখন বিজেপির সভামঞ্চে বা সরকারি সভামঞ্চে ঘোষণা করা হয়, কারণ তিনি সেখানকার বিধায়ক, তখন গো ব্যাক স্লোগান দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। কারণ আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গিয়েছিলেন, বিশেষ অনুষ্ঠান ছিল ক্ষুদিরাম বসুর জন্মভিটে। সেই অনুষ্ঠানে তৃণমূল বিধায়ক শিউলি সাহার নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই চলে গো ব্যাক স্লোগান। এদিকে আজ ফের মোদীর নেতৃত্বে এনডিএর মঙ্গল মিলন বৈঠকে এনসিপিআই সাংসদরা উপস্থিত থাকলেও গড়হাজির মুর্শিদাবাদ জেলার 3 জন মুসলিম সাংসদ। যদিও গত 1 সপ্তাহে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠকে যোগ দিয়েছিলেন ইউসুফ পাঠান, খালিদুর রহমান এবং আবু তাহেরা, কিন্তু এনডিএর বৈঠকটা তারা আবারও একবার এড়িয়ে গেলেন। এবারও কি একই যুক্তি? জ্যোতির্ময়। দেখো, এই অবস্থান তাদের একেবারে বলা যেতে পারে যে চিরাচরিত অবস্থান তারা নিয়ে চলবেন। এখন থেকে এটাই তাদের ঘোষিত অবস্থান হতে চলেছে। অর্থাৎ এনডিএর কোনো বৈঠকে তারা যোগ দেবেন না। এনসিপিআই এর সঙ্গে তারা আছেন, এনসিপিআইকে তারা প্রতি মুহূর্তে এনসিপিআই এর সিদ্ধান্তকে তারা মেনে চলবেন এবং তার পাশাপাশি তারা একটি কৌশল নিচ্ছেন। তাদের এলাকা অর্থাৎ যে কনস্টিটিউয়েন্সি থেকে তারা জিতে এসেছেন সেখানকার যে জনবিন্যাস, সেখানকার সংখ্যালঘু সেন্টিমেন্টের কথা মাথায় রেখে তারা যে তাদের রাজনৈতিক অবস্থান নিচ্ছেন সেই বিষয়টি তারা স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছেন। একদিক থেকে তারা বিজেপির পাশে বসবেন না, কিন্তু মুসলিমদের স্বার্থ জড়িত রয়েছে এমন ইস্যু নিয়ে লাগাতার বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে তারা যাবেন, দরবার করবেন। প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠকে তারা যোগ দিয়েছেন। 3 জন সাংসদ, এমনকি তার সঙ্গে অন্যান্য সাংসদরাও ছিলেন, তারা নিজেদের এলাকার একাধিক দাবি দাওয়া তারা তুলে ধরেছেন। অর্থাৎ মসজিদ থেকে আজানের মাইক খুলে নেওয়া হচ্ছে সেই ইস্যু যেমন তারা তুলছেন, তেমন তার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই দাবি যেমন তারা তুলছেন, তেমন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে তারা তাদের এলাকায় কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন, রেলপথ তৈরি, অন্যান্য একাধিক দাবি কখনো রেলমন্ত্রীর কাছে, কখনো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে তারা তুলে ধরছেন। অর্থাৎ মানুষের স্বার্থে, মানুষের জন্য যে তারা কাজ করছেন এবং নিজেদের রাজনৈতিক অবস্থান নিচ্ছেন, সেই বার্তাটাই তারা তাদের এলাকার ভোটারদের কাছে পৌঁছে দিতে চাইছেন এই অবস্থানের মধ্যে দিয়ে। ধন্যবাদ। এনডিএর বৈঠকে যোগ দিলেও এনসিপিআই স্বীকৃতি ঘিরে চরম অনিশ্চয়তা। স্পিকারের স্বীকৃতি না মিললে তৃণমূল সাংসদ হিসেবেই সুদীপদের বসতে হবে সংসদে। এখন আমরা দেখছি তারা যখন কথা বলছেন তখন তাদের নামের নিচে
অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে যাচ্ছে। কিন্তু আগামীতে যদি কোনো বিলের ক্ষেত্রে ভোটাভুটি হয়, তৃণমূলের তরফ থেকে এক সিদ্ধান্ত নেওয়া হয়, সেই সিদ্ধান্তের বিপরীতে কি এনারা যেতে পারবেন? গেলে কি হতে পারে? সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, শুভজিৎ, তোমার মনে থাকবে যে তৃণমূল কংগ্রেসের জমানায় রাজ্য বিধানসভায় পিএসসি চেয়ারম্যান করা হয়েছিল বিরোধী দলের টিকিটে জিতে আসা, যদিও ততদিনে তৃণমূল কংগ্রেসে যোগদান করে দিয়েছিলেন, কিন্তু বিধানসভায় তার পরিচয় ছিল তিনি বিজেপি বিধায়ক। সেই মুকুল রায়কে বিরোধী দল বিজেপি, সেই বিজেপির টিকিটে থেকে না সৌরভ, একটু কানেক্টিভিটির সমস্যা হচ্ছে, পিসিআর যোগাযোগ করবে তোমার সঙ্গে। এনসিপির স্বীকৃতি নিয়ে এখনো চরম অনিশ্চয়তা রয়েছে, কারণ আমরা দেখছি এনসিপির সাংসদরা যখন পার্লামেন্টে বক্তব্য রাখছেন তখন নামের নিচে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসই যাচ্ছে। সংসদে বিল পাশের ক্ষেত্রে দলের হুইপ মানতে হবে সাংসদদের, যদি তারা হুইপ না মানেন সেক্ষেত্রে কি হতে পারে? সৌরভ যে কথা বলছিলে। শুভজিৎ, আমি একটু জাস্ট পিছিয়ে যাচ্ছি যে রাজ্য বিধানসভায় এর আগে তৃণমূল কংগ্রেসের শাসনে আমরা দেখেছিলাম বিজেপির টিকিটে কৃষ্ণনগর থেকে জিতে আসা মুকুল রায় তিনি হয়েছিলেন পিএসসি চেয়ারম্যান, কিন্তু তিনি ততদিনে তৃণমূল ভবনে গিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। কিন্তু তার এই যোগদানটা তখন কিন্তু বিধানসভায় কিন্তু তার যে প্রতীক ছিল সে প্রতীক ছিল পদ্মফুল। আজকে যে সমস্যাটা দেখা দিচ্ছে সংসদে, সেই সংসদে কিন্তু একই সমস্যাটা কার্যত দেখা দিচ্ছে যে এনসিপিআই তাতে যোগ দিয়েছেন সাংসদরা, কিন্তু তাদের পরিচয় সংসদে একটাই, সেটা হলো তারা তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতেছেন। এবং সম্প্রতি যে সুপ্রিম কোর্টের বিচারপতির যে অবজারভেশন, শিবসেনা, এই শিবসেনাকে কেন্দ্র করে যে অবজারভেশন, যে সংখ্যা যাই থাক না কেন রাজনৈতিক দলই মুখ্য, সেই অবজারভেশনই যদি রায়ে পরিণত হয় তাহলে তো তাদের কাছে সমূহ বিপদ, তাদের তো প্রার্থীপদ চলে যেতে পারে। সেই অবধি যদি নাও হয়, আপাতত কিন্তু এনসিপিআইকে এনডিএর বৈঠকে তারা অংশগ্রহণ করলেও সংসদের ভেতরে এনসিপিআইকে কিন্তু স্বীকৃতি দিচ্ছে না, অর্থাৎ শিবসেনার জটিলতা না কাটা পর্যন্ত নতুন করে পদক্ষেপ কিন্তু নিচ্ছেন না স্পিকার। এটা নিশ্চয়ই কপালে চিন্তার ভাঁজ ফেলবে এনসিপিআইতে যারা গিয়েছেন, এবং পরবর্তী সময়ে যারা এ রাজ্যেও বিধানসভায় নিজেদের আলাদা শিবিরভুক্ত হিসেবে নিজেদেরকে তুলে ধরছেন। ধন্যবাদ সৌরভ। আরো একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হবে। তৃণমূল কংগ্রেসের তহবিল মামলা, যা দেশের শীর্ষ আদালতে ছিল, সেই মামলাতেও এই মুহূর্তে স্বস্তি কালীঘাট তৃণমূলের, এবং যে 9 জুলাইয়ের অবজারভেশন ছিল সেই নির্দেশই বহাল রাখা হয়েছে। বিস্তারিত জানবেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, আজ আদালতে কি অবজারভেশন ছিল, কি সওয়াল হয়? দেখো, কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই 9 জুলাই তারা নির্দেশ দিয়েছে যে কলকাতা হাইকোর্ট যে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে দিয়েছে, যে জুডিশিয়াল অফিসার নিয়োগ করে দিয়েছে, তার তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্ট থেকে ডে টু ডে কাজ চালানোর জন্য কিছু টাকা ড্র করতে পারবে তৃণমূল কংগ্রেস। আজ সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানিয়ে দিয়েছেন, বিচারপতি এম সুন্দরেশের বেঞ্চ জানিয়ে দিয়েছে যে এই 9 জুলাইয়ের কলকাতা হাইকোর্টের অর্ডার যথাযথ, তারা এই অর্ডারে স্যাটিসফাইড, এবং সেক্ষেত্রে যাবতীয় বিষয় এবার সরাসরিভাবে কলকাতা হাইকোর্ট নিযুক্ত অ্যাডমিনিস্ট্রেটরের কাছেই জানাতে হবে। অপর দিক থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তরফে একজন আইনজীবী তিনি আলাদা করে আবেদন করেন যে এই অর্ডার কখনোই যথাযথ নয়, কারণ প্রকৃত তৃণমূলকে সেই বিষয়টি এখনো পর্যন্ত বিচার্য হয়নি, ফলে এক পক্ষকে অ্যাকাউন্ট থেকে টাকা ড্র করার অনুমতি দেওয়া কখনোই যুক্তিযুক্ত নয়। কিন্তু সেই আবেদনকে মান্যতা দেয়নি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে যে যাবতীয় অভিযোগ কলকাতা হাইকোর্টের যে অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন তার কাছে গিয়ে জানাতে হবে, এবং তিনি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ কালীঘাটপন্থী তৃণমূল। আরো এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু, বাংলা এবং বাঙালির আবেগ, তার দেহাবশেষ দেশে ফেরানো নিয়ে এবার কেন্দ্রের বক্তব্য জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। কারণ আমরা জানি নেতাজি কন্যা অনিতা বসু পাপ তিনি আবেদন করেছিলেন, কিন্তু কি বলা হলো শীর্ষ আদালতের পক্ষ থেকে জানাবেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়।
দেখো, অনিতা বসু পাপ তিনি সুপ্রিম কোর্টে একটি পিটিশন ফাইল করেছেন এবং তার আবেদন যে নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ দীর্ঘদিন ধরে জাপানের রেনকোজিতে রয়েছে এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বারবার আবেদন সত্ত্বেও সেই দেহাবশেষ দেশে ফেরানোর ক্ষেত্রে কোনো যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি। তিনি কন্যা হিসেবে চান যে তার বাবার দেহাবশেষ দেশে ফেরানো হোক এবং তার শেষকৃত্য এই দেশের মাটিতে করা হোক। সুপ্রিম কোর্ট এই আবেদনের ভিত্তিতে আজকে কেন্দ্রীয় সরকারের কাছে তাদের অবস্থান জানতে চেয়ে নোটিশ ইস্যু করেছে। পরবর্তী ক্ষেত্রে এই মামলার শুনানি হবে। বেশ, ধন্যবাদ। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে লাগাতার কুমন্তব্যের প্রতিবাদে এবার বিধানসভায় নিন্দা প্রস্তাব। আগামীকাল বিধানসভার অধিবেশন, তার আগে আজই নিন্দা প্রস্তাব জমা দিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। গত কয়েকদিন ধরে প্রকাশ্যে নেতাজিকে নিয়ে কুমন্তব্য করা হচ্ছে, সেখানে আনন্দ মহারাজের নামও জড়িয়ে গিয়েছে। তার একটা বক্তব্য এই মুহূর্তে ভীষণভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেতাজির ছবি বিকৃত করে প্রচার করা হচ্ছে, এই অভিযোগও উঠেছে। তারই প্রতিবাদে প্রস্তাব জমা নওশাদের। নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে যেভাবে চরিত্র অলঙ্কার করা হচ্ছে, বিভিন্ন টিপ্পনী কাটা হচ্ছে, তার মৃত্যু নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে, সে নাকি তাকে তার সমালোচনা করতে করতে এমন জায়গায় পৌঁছাচ্ছে তাকে দেশদ্রোহী বলে দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় যেটা দেখছি, তার ছবিকে নিয়ে বিকৃতি করে, এআই এর সহযোগিতা নিয়ে বা ফর্জ করে, এডিট করে যাচ্ছে তাই করছে। শুধু আপামার বাঙালির ওপরে অপমান নয়, স্বাধীনতা সংগ্রামের অন্যতম উজ্জ্বল জ্যোতিষ্কর ওপরে অপমান আনা মানে সমগ্র দেশবাসী আজকে লজ্জায় মাথা হেঁট হচ্ছে। পশ্চিমবাংলা সরকার বলুন, দেশের সরকার বলুন, প্রশাসন বলুন, অদ্ভুতভাবে নিশ্চুপ থেকে যাচ্ছে। এই যে কথাবার্তা যেগুলো বলেছেন নেতাজি সম্পর্কে, এটাকে নিন্দা জানিয়ে প্রস্তাব আসুক, প্রস্তাবটা আমি নিজে উত্থাপন করেছি। এবার বাড়তে চলেছে প্রাক্তন বিধায়কদের পেনশন। সূত্রের খবর, প্রায় দ্বিগুণ হতে চলেছে প্রাক্তন বিধায়কদের পেনশন। পরিষদীয় দপ্তর থেকে পেনশন প্রস্তাব গেছে অর্থ দপ্তরে। সূত্রের খবর, প্রাক্তন বিধায়কদের ন্যূনতম পেনশন হতে চলেছে 12,000 টাকা, সর্বোচ্চ 25,000 টাকা। বিধায়কদের পেনশন কাঠামো নির্ভর করবে কে কতবার জিতেছেন তা।